আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তানি। কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে বিএনপি চেষ্টা করছে বলে অভিমত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভাঙচুর অগ্নিসংযোগ করলে পুলিশ বসে থাকবে না। রাস্তা অবরোধ অযৌক্তিক উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা আদালতে গেলে সুন্দর সমাধান হবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের 4 সপ্তাহের স্থিতা অবস্থায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। আদালতের সিদ্ধান্তকে সম্মান জানালেও আন্দোলন থেকে পিছু না হটে নির্বাহী বিভাগের কাছে কোটা সংস্কারের স্থায়ী সমাধানের দাবিতে রাজপথে তারা। এ অবস্থায় আলোচনার মাধ্যমে কোটা সংস্কার হওয়া উচিত মত দিয়ে কোটা বিরোধীদের আবারও আদালতে যাওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন, এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায় তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন, মীমাংসার পথে চলে গিয়েছে। তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি সহ কিছু দল শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়তারা করছে। কিন্তু এই শক্তি ও আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীরা বাংলা ব্লকের নামে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। টেনে হিঁচড়ে কোটা বিরোধী আন্দোলন দীর্ঘায়িত না করে শিক্ষার্থীদের ফেরার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে কোটার বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জানিয়ে চলমান আন্দোলনে নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ছাত্রদল। সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠন দুটি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রথম থেকে নিশ্চুপ থাকলেও এবার নিজেদের অবস্থান জানান দিল ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়, সেটি কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন দমাতে ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রদল। বাংলাদেশ জাতীয় ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, আপনারা চ্যালেঞ্জ করে বলছি, এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। ছাত্রলীগ ও ছাত্রদল কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধানের পক্ষে। সাধারণ শিক্ষার্থীরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
প্রয়োজন হলে সরকার কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জানিয়েছেন, কোটা থেকে চাকরি প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে শূন্য পদেও নিয়োগ দেওয়া যাবে। এদিকে কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সাদিয়া কানিজের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। এ অবস্থায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল ৫ জন ঘোষিত হাইকোর্টের বহুল আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করে হাইকোর্ট। রায়ে বলা হয়, সরকার চাইলে সব কোটা রেখে প্রয়োজন অনুযায়ী কোটার কাঠামো কমাতে বাড়াতে পারবে। আগে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল, সেই রিটে কিছু ডাইরেকশন ছিল, সেটা অ্যাপিলেট ডিভিশনে সিপি ফাইল করা হয়েছিল, সেখানেও আপিল করেছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা ফলো করার জন্য। সেই আঙ্গিকে আজকের এই রায়টা দিয়েছেন এবং বলেছেন যে সকল মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না। সরকারকে বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায়, সেটাও করতে পারবে। এদিকে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সুপরামর্শ দিতে হবে। এর আগে বুধবার কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সাথে আন্দোলনরত সকল শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ওদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা 11 দিন ধরে কর্মবিরতি পালন সহ নানা কর্মসূচি পালন করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ 3 দাবিতে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর কর্মকর্তা কর্মচারীরা কেবল প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন। টানা আন্দোলনের মুখেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। উল্টো এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। অনেকে বলছেন 11 দিনেও কেন আপনাদের ডাকছেন না? আমাদের ডাকার দরকার নাই। আমাদের পাওনা ফিরিয়ে দিন, আমাদের পাওনা গ্র্যাচুইটি দিন, পাওনা বোনাস দিন, পাওনা ফ্যাসিলিটিস গুলো দিন। সেটাই তো সম্পর্ক সেইখানেই। সুতরাং সেই জায়গাটিতে আর তিক্ততা তৈরি করবেন না। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য আমরা আজকে লড়াই করছি। তো সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি, সবগুলো বিশ্ববিদ্যালয় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কর্মকর্তাদের সহায়তায় সরকারি কর্ম কমিশন PSCর প্রশ্ন পেতেন গাড়ি চালক আবেদ আলী। চাকরি হারানোর পরেও নিয়মিত প্রশ্ন আসতো তার হাতে। এরপর বাবা ছেলে মিলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা তুলে দিতেন আগ্রহীদের কাছে। সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেছেন, অফিসের মধ্যেই বড় সিন্ডিকেট আছে যা ভাঙতে হবে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কর্তা ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার দাবি TIBর। সাদিয়া কানিজের রিপোর্ট। আবেদ আলী সব কাজেই যেন তার অনিয়ম। 1997 সালে ভুয়া ঠিকানা ব্যবহার করে PSCতে গাড়ি চালকের চাকরি নেন। 5 বছরের মধ্যেই জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রে। প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়ে 2014 সালে তাকে চাকরিচ্যুত করা হয়। তারপরও PSCর ভেতরে থাকা সিন্ডিকেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে যাচ্ছিলেন তিনি। উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফরের সহায়তায় আরও 2 সহকারী পরিচালকের হাত ঘুরে প্রশ্ন যেত আবেদ আলীর কাছে। এসব তথ্য এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এই চক্রে যুক্ত হন আবেদ আলীর পুত্র সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রির দায়িত্ব ছিল তার। গেল 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও এই চক্রটি ফাঁস করে। জড়িত 17 জনকে CID গ্রেপ্তারের পর বেরিয়ে আসে থলের বেড়াল।
তারপরও পিএসসির চেয়ারম্যানের দাবি, যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় তাতে ফাঁস করার সুযোগ খুব কম। বোর্ডের প্রশ্নের অনুরূপ প্রশ্ন করে একটা চক্র এটাকে বোর্ডের প্রশ্ন বলে বিক্রি করে দিয়ে টাকা কামাচ্ছে। সেটাও বিবেচনা আনতে হবে যে এখানে সেরকম কিছু হয়েছে কিনা। যদি সেটা হয় তাহলে সরকারের এজেন্সি আছে, যদি এখানে কোনো জড়িত থাকে আমরা দেখবো, অন্যরা জড়িত থাকলে সরকার দেখবে, কিন্তু প্রতিষ্ঠান সবার উপরে। প্রশ্ন ফাঁস ঠেকাতে কর্মকর্তা কর্মচারীদের অশুভ যোগসাজশ ভাঙার পরামর্শ সাবেক সচিব নজরুল ইসলাম খানের। প্রশ্ন ফাঁসের ঘটনাটা ঘটেছে, এইটা ঠেকানোর জন্য প্রশ্নপত্র প্রণয়নের পরে যেভাবে প্যাকিং করা হয়, আটকানো হয়, এখানে যারা মেম্বার আছে তাদের নিজে হাতে করতে হবে। অফিসগুলোতে যারা নিজস্ব কর্মকর্তা বা কর্মচারী থাকেন তাদের একটা ডমিনেন্স আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ককে ভাঙতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, কেউই এর দায় এড়াতে পারেন না, সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত। তদন্তটা এমনভাবে করতে হবে যে কান টানলে যে মাথা আসে সেটা সঠিক মাথাগুলো যেন আসে সেটা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যথায় এটা আমরা কিছুটা লোক দেখানো লম্ফচম্প দেখব, যারা চুনপটি তাদেরকে আটক করা হবে, কিছু হয়তো টানা হেঁচড়া করা হবে, বাস্তবে অপরাধের জায়গায় থেকে হবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। বিসিএস সহ সরকারি কর্ম কমিশন পিএসসির 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় করা মামলায় উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ 6 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। অন্য আসামিরা হলেন পিএসসির সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, ডিডি আবু জাফর, প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফ এর অডিটর প্রিয়নাথ রায়, মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী 16 জুলাই আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন। রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশন পিএসসির আরও 5 কর্মকর্তা কর্মচারীর নাম সামনে এসেছে, যারা বিভিন্ন সময়ে বেশ কিছু নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত। অভিযুক্তরা হলেন পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আব্দুর রৌফ, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, অফিস সহায়ক ডন কুমার ও গাড়ি চালক আতাউর রহমান। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে এই 5 জনকেই একসময় চাকুরিচ্যুত করেছিল পিএসসি। পরে আইনি প্রক্রিয়ায় আবারও চাকরি ফিরে পান তারা। এদিকে রেলের প্রশ্ন ফাঁসের ঘটনায় আগেই গ্রেফতার 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে পিএসসি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল সারা দেশে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন তারা। অন্যদিকে অবরোধ কর্মসূচি পালনের সময় কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেল 5টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় শাহবাগ এলাকায় আগে থেকে অবস্থান নিয়েছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পুলিশ ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বাধা আসুক, যেটাই আসুক, এটা ছাত্রদের নৈতিক দায়িত্ব। আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকেও দেখি, যত ধরনের ছাত্র আন্দোলন হয়েছে সেখানে কিন্তু বাধা এসেছে। প্রথম থেকে শুরু করে একদম 20তম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে কোটাকে সংস্কার করা হবে এবং ন্যূনতম পর্যায়ে 5 থেকে 6% নিয়ে আসার কথা আমরা বলতে চাচ্ছি। এটা একটা স্থায়ী সমাধান, যাতে হচ্ছে আমাদের বারবার হয়রানি হতে না হয়। এর আগে একই দাবিতে বিকেল 3:15টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে অন্তত 7 জন আহত হয়। অন্যদিকে চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা সংস্কার শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে।
এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগের 4 ঘণ্টা অবরোধ শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা জানান, সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চলমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার খরা কাটাতে প্রধানমন্ত্রীর এবারের চীন সফর বাংলাদেশের জন্য ইতিবাচক বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, সরকারের পূর্ব ঘোষিত উন্নয়ন এজেন্ডা নিয়ে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক সফল হয়েছে। অর্থনীতির বাইরে রোহিঙ্গা সহ অন্যান্য ইস্যু খানিকটা চাপা পড়লেও নতুন করে এসব বিষয়ে আলোচনা ভালো বার্তা দিচ্ছে। আরও থাকছে মারুফ রেজার রিপোর্টে। পদ্মা সেতুর অবকাঠামো কিংবা রেল সংযোগ নির্মাণ, কর্ণফুলী টানেল, র্যাপিড ট্রানজিট প্রকল্প সহ গেল 1.5 দশকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও দেখা গেছে চীনকে। সেই হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি বড় জায়গা নিয়ে আছে অর্থনৈতিক সহযোগিতা। আমদানি রপ্তানির প্রশ্নে অসামঞ্জস্য দেখা গেলেও চীনের অর্থনৈতিক সহযোগিতায় অর্থের খরা কাটিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। ভারত সফরের প্রায় 2 সপ্তাহ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকে দেশের অর্থনৈতিক লক্ষ্য পূরণে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। এটা এর আগে কখনো ঘটে নাই। চীন আমাদেরকে বলছে তারা আমাদের যে এখন আর্থিক সংকট চলছে সেখানে তারা সহযোগিতা করবে এবং তারা বিনা সুদে আমাদেরকে আর্থিক সহযোগিতা দিতে চিন্তা করছে এবং সেই ব্যাপারে আলাপ আলোচনা করতে তাদের একটি প্রতিনিধি দল শিগগিরই আসবে। এটা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন। আমরা যেহেতু একটা অর্থনৈতিক অবস্থা থেকে আরেকটা অর্থনৈতিক অবস্থা উন্নয়নের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে চীনের কাছ থেকে বিনিয়োগ বলেন, প্রযুক্তি বলেন, দক্ষতা বলেন, এগুলো আমরা পাওয়ার প্রত্যাশা করতেই পারি এবং আমার ধারণা এই ধরনের বড় ভিজিটে সেগুলো নিয়েই আলাপ আলোচনা হয়। চীনের সঙ্গে সমঝোতা সইয়ের বিষয়গুলোর বেশিরভাগ আগামীর উন্নয়নের ইঙ্গিত দেয়, যা এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। আমাদের দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্ক, সেটাও কিন্তু উন্নয়নের একটি অংশ। সেটা যদি এক ধাপ বাড়ে তাহলে সেটা তো উন্নয়নই হলো। তাইলে একই কথা বিভিন্নভাবে বলা যায়। সুতরাং উন্নয়ন কিন্তু এই উন্নয়নের যে মাত্রা আমরা দেখছি সেটা সর্বব্যাপী। বাস্তব অর্থে কতটা পান বা পরিমাণ হিসাবের চাইতেও এই যে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ আলোচনা, বিশ্বাস, আস্থা, এটাও কিন্তু একটা উপাদান, এটাও কিন্তু একটা ভ্যালু আছে। বর্তমান বাস্তবতায় অর্থনীতির বাইরে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের ভূমিকা রাখাটা অনেকটা চ্যালেঞ্জিং, কারণ মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এরপরেও চীনের সঙ্গে এ বিষয়ে আলাপ তোলা আর তাদের আশ্বাসে ভরসা রাখতে পারে বাংলাদেশ, মত কূটনৈতিক বিশ্লেষকদের। এই অবস্থায় আপনি ওখানে রিপেট্রিশনের তো সুযোগটাই বা কোথায়? তবে যখনই সুযোগ হয় তখনই চীনারা আমাদেরকে সহযোগিতা করবে। এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীও করেছেন। আমার ধারণা চীনারাও সে ব্যাপারে সক্রিয় থাকবে। মারফ্রেজা, RTV, ঢাকা। বগুড়া ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। বগুড়ার শেরপুরে চাল বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও 2 জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া ঢাকা মহাসড়কের শেরুয়া বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এদিকে বিকেলে পঞ্চগড়ের বড়দাপ গোয়ালদিঘি এলাকায় বেসরকারি এনজিও RDRS অফিসের সামনে ইজি বাইক ও মাইক্রোবাসের সংঘর্ষে নানি নাতনির মৃত্যু হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।